আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে রয়েছে মিতাশ পিনাশরা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। পূজার সময় অরাজকতা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, মণ্ডপ তৈরিতেও সমন্বিত ব্যবস্থার তাগিদ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অপতৎপরতা হয়েছে বলছে আওয়ামী লীগ, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি দিতে বিএনপির আহ্বান। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে 22 জেলায় বিজিবি মোতায়েন, মহানবমীতে মন্দিরে মন্দিরে ভক্তদের পূজা অর্চনা। দেশে করোনায় আক্রান্ত ও শনাক্তের হার আরও কমেছে, সংক্রমণ রোধে 12 থেকে 17 বছর বয়সীদের পরীক্ষামূলক টিকাদান শুরু। এবং মিরপুরে খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে 6 ঘন্টা পর জীবিত উদ্ধার, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ, জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজের চট্টগ্রাম আসার খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পূজার সময় যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপতৎপরতা চালাচ্ছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। পূজা আয়োজনকারীদেরও তিনি যেখানে সেখানে মণ্ডপ তৈরি না করে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনলাইনে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি বলেন, ভারতের কোনো কর্মকাণ্ড যাতে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর আঘাত বয়ে না আনে সে বিষয়ে বন্ধু দেশ ভারতেরও সতর্ক থাকা উচিত। সোমা ইসলামের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমবেত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। খুবই চমৎকার হয়েছে। আবার শারদীয় শুভেচ্ছা সবার জন্য। এদেশ সব ধর্মের মানুষের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে এবার 32,000 পূজা মণ্ডপ হয়েছে, তবে কিছু অঞ্চলে সহিংসতা করে উৎসব নষ্ট করার অপতৎপরতা হয়েছে। এর সাথে জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। কিন্তু কিছু মানুষের ভিতরে এই দুষ্টু বুদ্ধিটা আছে যে যখন একটা জিনিস খুব সুন্দরভাবে চলছে তখন সেটাকে নষ্ট করা। যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এই ধরনের কাজ করে। এটা অনেকটা তাদের এক ধরনের দুর্বলতা। কিন্তু এর বিরুদ্ধে যদি সকলে সচেতন থাকে তাহলে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে অনিয়ন্ত্রিতভাবে যেখানে সেখানে মণ্ডপ না করে নিয়ন্ত্রিতভাবে ব্যবস্থাপনা করলে আইন শৃঙ্খলা রক্ষার সুবিধা হবে। সার্বজনীন যতগুলি পূজার মণ্ডপ আছে সেটা কোনো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয়ে যায় যে আলাদা আলাদা অথবা যেখানে হয়তো অস্থায়ী একটা মন্দির বসিয়ে যখন পূজা করা হয় তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যার সৃষ্টি করতে। কাজেই এই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকেই কিছুটা বোধহয় নিয়ন্ত্রণ করা দরকার, এবং যেটা যদি সীমিত আকারে থাকে তা আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থার যেমন সার্বিক নিরাপত্তা দেওয়ার সুবিধা থাকে। যেহেতু গতবার করোনার জন্য পূজা একটু খুব সীমিত হয়েছিল, এবার একটু উৎসাহ ভরে খুব বেশি বেড়ে গেছে, যেমন 1905টা অতিরিক্ত বেশি পূজা মণ্ডপ তৈরি হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের কোনো কর্মকাণ্ডে যাতে এদেশের সনাতন ধর্মাবলম্বীদের ভোগান্তিতে পড়তে না হয়। সারা বিশ্বে আপনারা জানেন এটা জঙ্গিবাদ, সন্ত্রাসী এগুলি কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়াতে তারও একটা প্রভাব এসে পড়ছে, এবং সেটা আমাদের নিজেদের দেশে শুধু না, আমাদের প্রতিবেশী দেশকে এ ব্যাপারে
সজাগ থাকতে হবে। তো সেখানেও এমন কিছু যেন না করা হয় যার প্রভাব আমাদের দেশে এসে পড়ে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসে। সে ব্যাপারে তাদেরকে একটু সচেতন থাকতে হবে, এটা আমার অনুরোধ থাকলো। বর্তমান সরকার মসজিদ মাদ্রাসা যেমন করেছে তেমনি মন্দিরও নির্মাণ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোটি টাকা ব্যয়ে পূজা মণ্ডপ তৈরি না করে বিত্তভান্ডার ট্রাস্টে টাকা দিলে মানুষের আরো বেশি উপকারে আসবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তি দেওয়া হবে জানিয়ে সরকারের মন্ত্রীরা বলেছেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠীর সাম্প্রদায়িক অপশক্তিগুলোকে সাথে সনাতন ধর্মাবলম্বীদের উপর সহিংসতা চালাচ্ছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। দুর্গাপূজায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে তিনি পূজা মণ্ডপ এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা যে মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এ ধরনের ঘটনা ঘটেছে। এই সব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত। এদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করব। সচিবালয়ে সরকারের মন্ত্রীরা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। যারা জড়িত ছিল আমাদের গোয়েন্দা বাহিনী তাদের খুঁজে অবশ্যই বের করবেন এবং আমরা তার ব্যবস্থা নেব। যারা এই ধরনের চেষ্টা করছেন কিংবা অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং সেই জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা সেইটাই সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি মহল সবসময় গুজব রটনার কাজে লিপ্ত এবং তারা গুজব রটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের সম্প্রীতি শান্তি বিনষ্ট করার অপকর্মে সবসময় লিপ্ত। সহিংস ঘটনার কোনো রেশ যাতে না থাকে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রীরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লা এবং চাঁদপুরের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তাই প্রকৃত তথ্য উদ্ঘাটন করে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। রাজধানীতে সমবায় দলের 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের মহাসচিব বলেন, জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এমন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিতে সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে অবিলম্বে প্রকৃত অপরাধী যারা তাদেরকে আপনার গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন অবমাননা করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান বলেছেন, কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যমূলক। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে কোরআন অবমাননার ঘটনা ঘটিয়েছে। পূজা মণ্ডপে যে ঘটনা ঘটানো হয়েছিল, এটা সমস্ত একটি নাটক, ষড়যন্ত্র। কিছুদিন আগে হেফাজতে তাণ্ডব ঘটাইছিল, আর একটা তাণ্ডব ঘটাবার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। সরকারকে একটা বিভ্রাটগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে।
জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় নিরাপত্তায় দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। গণমাধ্যমে পাঠানো বার্তায় বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, এ পর্যন্ত কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ 22টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকায়ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান তিনি। শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু, আক্রান্ত, শনাক্ত এবং শনাক্তের হার সবই কমেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 7 জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণহানি 27,737 জন। এদিন আক্রান্ত শনাক্ত হয়েছেন 466 জন। শনাক্তের হার 2.16%। মোট আক্রান্ত 15,64,485 জন। সুস্থ হয়েছেন 695 জন। মোট সুস্থ 15,26,368। বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ এই 4 বিভাগে এদিন করোনায় কোনো মৃত্যু নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে 12 থেকে 17 বছর বয়সীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে জন্ম সনদের মাধ্যমে নিবন্ধন করা হয়েছে। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জ থেকে গোলাম সারোয়ার সানুর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র আদনান আজাদকে দিয়ে শুরু হলো স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা ভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম। জেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে 10 জন, কর্নেল মালেক উচ্চ বিদ্যালয় থেকে 10 জন, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 50 জন ও মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের 50 জন সহ মোট 120 জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা পরীক্ষামূলকভাবে টিকা কর্মসূচি শুরু করলাম। বাংলাদেশে প্রায় 1 কোটির অধিক ছেলেমেয়েরা আছে যাদেরকে আমরা টিকা দিব এবং পর্যায়ক্রমে আমরা টিকা দিব। আমাদের হাতে এখন 60 লক্ষ টিকা আছে, তা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারবো। পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা বেছে নিলেও পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এই টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং এরপরে আমরা সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব এবং ঢাকা শহরে একটা বড় অনুষ্ঠানের মাধ্যমেও আমরা টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে। টিকা দেওয়া শেষে তাদেরকে 7 থেকে 14 দিনের পর্যবেক্ষণে রাখা হবে। সাদিয়া ওমর, চ্যানেল আই। রাজধানীর মিরপুরের কালচি এলাকায় খালে পড়ে যাওয়া মানিক মিয়া নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কালাপানি খাল এলাকা থেকে উদ্ধার করা ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা। তাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। মিরপুরের কালচি এলাকায় 22 তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে সকাল 9টার দিকে সাঁতার কাটার এক পর্যায়ে স্রোতের তোড়ে নিখোঁজ হয়ে যান মানিক মিয়া। সে সময় 999-এ ফোন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চান প্রত্যক্ষদর্শীরা। পরে 6 ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ও হামাগুড়ি দিতে একবারে শেষ মাথায় খালা শেষ মাথায় আসছে। এখানে প্রচণ্ড ছোটের ভিতরে যে মানে আসার পরে মনে হয় ওই স্রোতের সাথেই ভাইসে চলে গেছে। এখানে আসার পরে ড্রেনের স্রোতে পানির স্রোতে ভিতরে ম্যানহোলের ভিতরে নিয়ে নিচ্ছে। ওই পাশটা পড়ছে, ওই দিকটা দেখছি পানিটা বাইসে আসতেছে, বুঝছেন? আমরা বলতেছি আপনি এদিকে আসেন না, এদিকে পানির স্রোত বেশি, এর চেয়ে বেশি স্রোত ছিল। উনি কথা শুনতেছে না, তারপর ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা 999-এ ফোন দিলাম। ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কালাপানি খাল থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। এই কালাপানি খালের সুয়ারেজ লাইন দিয়ে আমরা অনুসন্ধান করতে করতে প্রায় শেষ পর্যন্ত এসে মূল খালে যে জায়গায় মাথা লেগেছে সুয়ারেজ লাইনের এই জায়গায় আসি। এই জায়গায় আসে দেখতে পাই আমরা এই ভিকটিমকে। ফায়ার সার্ভিস জানিয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মানিক মিয়া সুস্থ রয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। শুধু রাজনৈতিক নয়, বরং বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, বাণিজ্য সহ সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ঢাকায় ইইউ এর নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছেন, জিএসপি প্লাস সুবিধা নিয়েও বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। এ মাসের শেষে ইইউ এর মানবাধিকার বিষয়ক হাই কমিশনার রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন বলেও জানান তিনি।
পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ। যদিও জাতিসংঘের এই সুপারিশ কার্যকর হতে সময় লাগবে, তবে উত্তরণের সাথে সাথে বন্ধ হয়ে যাবে রপ্তানি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা। আসার কথা স্বল্প ও নিম্নমধ্য আয়ের দেশগুলোর জন্যও ইউরোপীয় ইউনিয়নের আছে বিশেষ সুবিধা, যা জিএসপি প্লাস নামে পরিচিত। উত্তরণের পর ইউরোপের বাজারে সেই সুবিধা পেতে এরই মধ্যে দেন দরবার করছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূতের কাছে করা সেই প্রশ্নের উত্তর এলো কিছুটা কূটনৈতিক। আমরা বাংলাদেশ সরকার, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা ক্ষেত্র তৈরি করছি, যেখানে জিএসপি প্লাস সুবিধা নিয়ে আলোচনা হবে। যদিও আলোচনার জন্য বাংলাদেশ 2029 সাল পর্যন্ত সময় পাচ্ছে। আমরা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের নানা ইস্যু নিয়ে এগোচ্ছি। রাজনৈতিক থেকে শুরু করে উন্নয়ন কিংবা বাণিজ্য সব বিষয় নিয়েই কাজ করব। ইউরোপের সাথে সম্পর্কে কৌশলী হতে চায় বাংলাদেশও। এই গ্র্যাজুয়েশনের যে ইম্প্যাক্টটা সেটা যাতে সাডেন বা কোনো সিরিয়াস না হয়, এটা যাতে স্মুথ হয়, সেই ব্যাপারে যা যা আমাদের প্রত্যাশা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, বিশেষ করে ইউর কাছে, সেগুলোই আমরা তুলে ধরবো আমাদের সাইড থেকে। রাষ্ট্রদূত জানালেন এ মাসের 26 থেকে 28 তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক কমিশনার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবাদে নিয়েছি অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে তাইওয়ানে বহুতল ভবনে আগুনে কমপক্ষে 46 জনের মৃত্যু এবং আহত অর্ধশতাধিক, 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বিরতির পর আমন্ত্রণ সবাইকে। ভাষাঞ্চরে রোহিঙ্গা স্থানান্তর সফল হলেও মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে বলেছেন ঢাকায় জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের আয়োজনে ডিক্যাব টকে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখা জরুরি। রোকসানা আমিনের রিপোর্ট। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবে এবারের অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা, দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগ সহ রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন জাপান রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে রাখাইন সহায়ক পরিবেশ থাকা জরুরি বলে মনে করেন তিনি। মিয়ানমারের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আঁচ করা খুব কঠিন। সেনা অভ্যুত্থানের কারণে খুব শিগগির রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা উচিত। জাপান এখনও মিয়ানমারের উপর চাপ অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক গোষ্ঠীকেও মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে উদ্যোগ নিতে হবে। এশিয়ার সবচেয়ে বড় রপ্তানি বাজার হতে যাচ্ছে বাংলাদেশ উল্লেখ করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও সহায়ক পরিবেশ থাকলে 5 বছর পর এই দেশ বিনিয়োগের বড় ক্ষেত্র হবে বলে আশা প্রকাশ করেছেন নাওকি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রশংসনীয়। পদ্মা সেতু, মেট্রো রেল ও মাতারবাড়ি প্রকল্প আগামী 5 বছর পর বাংলাদেশের চেহারা পাল্টে দেবে। তবে আগামীতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে এবং বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং এ বিনিয়োগ বান্ধব পরিবেশ, কাস্টমস ক্লিয়ারেন্স সহ কিছু নিয়ম কানুনে পরিবর্তন আনা জরুরি। নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে আরও করোনা টিকা পাঠাবে জাপান। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। আশ্রয়ণ প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজির 6টি ধাপ পূরণ করছে। এর মধ্য দিয়ে মিটছে তৃণমূল জনগোষ্ঠীর মৌলিক চাহিদাগুলো। আসন্ন মেগা প্রকল্পে ঘর, কাজ, প্রশিক্ষণ ও ঋণ দিয়ে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন প্যানেল সুজিত বোস। এসডিজির প্রথম 6টি লক্ষ্য
দারিদ্র্য বিমোচন, ক্ষুধা নিবারণ, লিঙ্গ সমতা, সুস্বাস্থ্য, শিক্ষা এবং সুপেয় পানি ও স্যানিটেশন সরাসরি আশ্রয়ণ প্রকল্পের সাথে জড়িত। একটি পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে গবেষক ও উন্নয়ন চিন্তকদের কাছে। এই যে অভিষ্ট লক্ষ্য নিয়ে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসন্ন মেগা প্রকল্পের উন্নয়ন অগ্রগতি নিয়ে আরও আশাবাদী সংশ্লিষ্টরা। যে মানুষটি দারিদ্র সীমার সর্বনিম্নে আছে, সে হঠাৎ করে একদিনে লাখপতি হয়ে যাচ্ছে। এটি হচ্ছে একটা বড় ইউনিক। প্রধানমন্ত্রীর সময়োপযোগী উদ্যোগ উন্নত বাংলাদেশ রচনার বড় ভিত মনে করছেন জনপ্রতিনিধিরা। আশ্রয়ণ প্রকল্প করেছেন, তাদেরকে এই ঘর দিয়ে দিচ্ছেন। স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি ফ্রি। মৌলিক চাহিদাগুলো যখন মানুষের পূরণ হয় না, তখন কিন্তু মানে ওই যে পরিবারটা সুবিধাটা পায়, সে কি তার বাড়িতে কিন্তু এক ধরনের শান্তি থাকে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিউইং এর একটি বহুতল ভবনে আগুন লেগে 46 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। ফায়ার সার্ভিস জানিয়েছে 79 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, এর মধ্যে 14 জনের অবস্থা আশঙ্কাজনক। কাওসিউইং এর ইয়াংচেং জেলার 40 বছরের পুরনো এই ভবনটিতে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। প্রায় 4 ঘন্টা পর ভোরে তা নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন, এরপরই ভবনে আগুন লাগে। ভবনটির একাংশ পরিত্যক্ত ছিল, সেখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ এবং সিনেমা হল ছিল। এটি আবাসিক এবং বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। আগুনের কারণ এখনো জানা যায়নি, কেউ লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সরকার। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে চট্টগ্রামে 5 দিনের শুভেচ্ছা সফরে এসেছে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ HMS কেন্ট। জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছলে নৌবাহিনীর বাদক দল অভিবাদন জানায়। সেই সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন SM মঈনুদ্দিন, বাংলাদেশের যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজার এবং নৌবাহিনীর কর্মকর্তারা ছিলেন। HMS কেন্ট নামে জাহাজটির সাথে আসা কর্মকর্তা, নাবিক ও বেসামরিক সদস্যরা বাংলাদেশে অবস্থানের সময় নৌ অঞ্চলের কমান্ডার, বন্দর চেয়ারম্যান এবং সিটি মেয়রের সাথে দেখা করবেন। চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন তারা। 18 অক্টোবর জাহাজটির বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে ভাসমান বেডে বিষমুক্ত পদ্ধতিতে সবজি এবং চারা উৎপাদন করে ভাগ্য বদলেছেন কৃষক। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বিষমুক্ত সবজি পৌঁছে যাচ্ছে সাধারণ ক্রেতার কাছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফরিদগঞ্জ উপজেলার শোভান গ্রামের পাশে ডাকাতিয়া নদীর তীরে ভাসমান বেড তৈরি করেছেন কৃষক। কচুরিপানা দিয়ে তৈরি এসব বেডে সবজি চাষের পাশাপাশি কচুরিপানার অংশ পরবর্তীতে জৈব সার হিসেবেও ব্যবহার হচ্ছে। ভাসমান বেডে লাউ, কুমড়া, লাল শাক সহ 15-16 জাতের সবজি লাগানো হয়েছে। এপ্রিল মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত বেড তৈরি হয়ে থাকে। আগে আমরা কতটা ধুবাই বুড়া দিয়া এটি ফসাইয়া মনে করেন এই উঁচু উড়িয়া মনে করেন গোল্লা করিয়া মনে গোল্লার ভিতরে সারা দানা ভরিয়া এই বুড়ার ভিতরে বোত উড়িয়া বুড়া বোত লাগে। পার্শ্ববর্তী জেলা নোয়াখালী ও লক্ষ্মীপুরেও এখানকার উৎপাদিত চারা বিক্রি হচ্ছে। বড় হইলে আমরা সুমনি নোয়াখালী এদিকে আমরা চারা আমরা বিক্রি করি। চারা 10 টাকা, আবার 20 টাকাও আছে। সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই প্রতি বছরই ফরিদগঞ্জ উপজেলায় ভাসমান পদ্ধতিতে ধাপে ধাপে বিষমুক্ত সবজি ও মশলা আবাদ হচ্ছে। এটি সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকিমুক্ত এবং অল্প সময়ের মধ্যে
এই ভাসমান বেডে তাজা শাকসবজি উৎপাদিত হয়। প্রায় ৩০ বছর আগে ফরিদগঞ্জ উপজেলার শোভান গ্রামে বেড পদ্ধতিতে সবজি চাষ শুরু হয়েছিল। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নীল আকাশ, সারি সারি পাহাড় আর সবুজের সমারোহে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন সাজেক পার্বত্য বনভূমি। এই বনভূমি জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন কারণে সাজেক তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। প্রকৃতি সংবাদে দেখুন সাজেক পার্বত্য বনভূমি নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি আর সবুজের সমারোহে গড়ে উঠেছে সাজেক পার্বত্য বনভূমি। সৌন্দর্যের কারণে সাজেক পাহাড়ের রানী হিসেবে পরিচিত। ঋতুর পরিবর্তনে এই বন তার রূপ বদলায়। সাজেক পার্বত্য বনভূমি উদ্ভিদ বৈচিত্র্যে ভরপুর। পাহাড়ের উচ্চতা ভেদে ভিন্ন ভিন্ন উদ্ভিদ জন্মে। বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদ সহ বনের সর্বত্রই বিভিন্ন প্রজাতির আরোহী ও অর্কিড জাতীয় উদ্ভিদ দেখা যায়। এখানকার উদ্ভিদ বৈচিত্র্যের কারণে টিকে আছে নানা রকম বন্যপ্রাণী, কীটপতঙ্গ ও প্রজাপতি সহ এখানে বিচরণ করে উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রজাতি। এদের পাশাপাশি এখানে টিকে আছে বেশ কিছু বিপন্ন প্রাণী। কিন্তু বিভিন্ন ধরনের বিরূপ কর্মকাণ্ডে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বনের পরিবেশ ও জীববৈচিত্র্য। অধিক মাত্রায় বনজ সম্পদ আহরণের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননভূমি কমে যাচ্ছে। বনভূমির পানি ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে। ভারসাম্যহীন হয়ে পড়ছে সাজেক পার্বত্য অঞ্চল। তাই এই বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন কার্যকরী সুষম ব্যবস্থাপনা। তবেই টিকে থাকবে অনন্য এই বনভূমি। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সাজেক পার্বত্য বনভূমি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে জানাবো পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 5 পয়েন্ট কমে ৭,২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে ৩৭৬টি কোম্পানির ১,৪৩৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৫১৯ কোটি ১১ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম। আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলানি ফাদ অটোস বিরতি। আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে, ফিরে এলাম সব শেষ আয়োজনগুলো নিয়ে। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ 28 নভেম্বর। এবার 1007টি ইউনিয়ন পরিষদ এবং 10টি পৌরসভায় ভোট হবে। নির্বাচন কমিশনের 87তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা থাকলেও এতে কোনো সমস্যা হবে না বলে মনে করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে কমিশনের সচিব বিস্তারিত জানান। মোট 1060টি এবং 10টি পৌরসভার নির্বাচনের সিদ্ধান্ত নেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2 নভেম্বর 2021। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 নভেম্বর 2021। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 11 নভেম্বর 2021 এবং ভোট গ্রহণের তারিখ 28 নভেম্বর 2021। 10টি পৌরসভার ক্ষেত্রেও একই তফসিল নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে অন্তত 40,000 কর্মী নিতে চায় ইউরোপের দেশ রোমানিয়া। ন্যাম সম্মেলন এবং ইউরোপের দুটি দেশ সফর শেষে দেশে ফিরে মন্ত্রী জানান, ভিসা জটিলতা কমাতে দূতাবাস খোলার আগ পর্যন্ত তারা অস্থায়ীভাবে কনসুলার সেবা দিতে আগ্রহী। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ন্যামের পাশাপাশি সার্বিয়াও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, জলবায়ু সম্মেলন থেকে ফেরার পথে প্যারিসে ইউনিসেফের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড ইন ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের দেশে লেবার ঘাটতি আছে, আর তারা অনেক বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছেন, কিন্তু ওয়ার্কারের অভাব, বিল্ডিং তৈরি করার অভাব, প্লামারের অভাব, ইলেকট্রিশিয়ানের অভাব, যেটা রোমানিয়া বলছে যে আমাদের যে সেক্টরে লোক দরকার আমরা সেই সেক্টরে লোক আনতে চাই, সব জায়গায় লোক আনতে চাই না। বাট দ্যার ইজ অ্যানাদার স্কোপ, দিজ আর নিউ এরিয়াস। আগে তো আমরা শুধু মিডল ইস্টে পাঠাইছি, আগামীতে মিডল ইস্টে হয়তো একটু ঝামেলা হতে পারে, ইউ নেভার নো। তো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করতেছি নতুন দেশ এবং ট্রেডও বাড়াতে। পাবনায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্কয়ার গ্রুপের পরিচালক এবং টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী। এই সময় তার সাথে ছিলেন পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি ABM ফজলুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সহ অন্যরা। পরিদর্শন শেষে সার্বজনীন দুর্গা উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা সহ পূজা মণ্ডপের সার্বিক পরিবেশ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও 52তম বিশ্ব মান দিবস পালন হয়েছে। পণ্য এবং সেবার মান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান। রাজধানীর তেজগাঁয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, বিশেষ প্রকল্প নিয়ে হলেও BSTI-কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। BSTI এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং FBCCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন। বজ্রপাত বিষয়ে আগাম সতর্কতা এবং সচেতনতা বাড়াতে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেমিনারে তিনি বলেন, অন্যান্য দুর্যোগের মতো বজ্রপাতে প্রাণহানি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতেও সরকার বদ্ধপরিকর। এজন্য জার্মানি এবং স্পেনের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে সতর্কতা কেন্দ্র, বজ্রপাত নিরোধক টাওয়ার এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ চলছে। সাইক্লোন, ফ্লাড এবং জলোচ্ছ্বাসে যেমন আমরা মানুষের জীবন রক্ষা করতে পেরেছি, আমরা দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পেরেছি, তেমনি এই বজ্রপাতকেও আমরা সহনীয় করতে পারব। সিঙ্গাপুর কিন্তু অনেক আগেই আগাম সতর্ক বার্তা দেওয়ার ব্যবস্থা করেছে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আমরা আসলে পিছিয়ে আছি এই দিকটায়। অন্যান্য দুর্যোগ মোকাবেলায় আমরা বিশ্বের রোল মডেল, কিন্তু বজ্রপাত আর ভূমিকম্প এই দুইটা মোকাবেলায় আমরা এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারি নাই। এবারে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল খেলার খবর। টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতিটি ভালো হলো না বাংলাদেশের। 17 অক্টোবর বাছাই পর্ব দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাওয়া বাংলাদেশ প্রস্তুতির ম্যাচে আয়ারল্যান্ডের কাছে 33 রানে হেরেছে। এর আগে প্রথম প্রস্তুতির ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হেরেছিল টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড বাংলাদেশের সামনে দাঁড় করায় 3 উইকেটে 177 রানের চ্যালেঞ্জিং টোটাল। আইরিশ ব্যাটসম্যান ডেরেক কেলনাই 3 বাউন্ডারি এবং 8 ছক্কায় 50 বলে 88 রান করেন। জবাবে সাকিব এবং মাহমুদুল্লাহ বিহীন বাংলাদেশ 144 রানে অল আউট হয়। সৌম্য 37 এবং নুরুল হাসান সোহান করেন 38 রান। 17 অক্টোবর স্কটল্যান্ডের সাথে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডের মিশন।